হ্যাঁ, তোমাকে মিথ্যা কথা বলবে কেন? কিন্তু কিছুতে আমি বিশ্বাস করতে পারছি না। তার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছি না সে সত্যি কথাটা বলছে আমাকে। আর এতটা ভালো ব্যবহার করছে, মনে হচ্ছে ঠিক যেন আমার সেই আগের আরিয়ান। কিছুক্ষণের মধ্যে আমাকে সে আবার বলল, কি রান্না করেছো আজকে? আমি তখন বললাম, কেন ভুলে গেছো আমি তো রান্না করি না। আরে না, আমি তো ভুলি না, তবু মন চাইলো শুনতে। তারপরেও রাতের মেনুটা কি আজকে? ফারজানা তখন আরিয়ানকে বলল, আজকে শিঙি মাছ ঝোল আর ডাল করেছে বুয়া। ও আচ্ছা, তাসমিরা বুয়া কোথায়? দেখছি না তো। তখনই ফারজানা বলল, ওর কি খুব প্রয়োজন? আরে না, তুমি বেশি বুঝো। আমি কিছু বললেই তো তুমি মনে করো বেশি বুঝি। আশ্চর্য। না, এমনিতে ওকে দেখছি না তো, এই কারণে বললাম। ফারজানা মনে মনে বলল, শাক দিয়ে আর মাছ ঢাকাতে হবে না। তুমি কোথায় ছিলে সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে ধরতে পারি না। তখন আরিয়ান বলল, কেন তুমি চুপ হয়ে থাকলা? বুঝতে পারছে না ফারজানা। আরিয়ান তখন বলল, আমাদের মেয়ে আয়াত কোথায়? আয়াত কি ঘুমিয়ে গেছে? ফারজানা তখন বলল, হ্যাঁ, সে ঘুমিয়ে গেছে। কতক্ষণ বাবা বাবা ডাকছিল। আমি খুব দুঃখিত, আমার মেয়ে আয়াতকে সময় দিতে পারে না, এতটা কাজে ব্যস্ত থাকে। ফারজানা তখন আরিয়ানের মুখের উপর একটা কিছু কথা বলতে শুরু করলো। তোমার যে কাজ থাকে সেটা আমি ভালো করে জানি, অন্তত এটার অজুহাত দিও না। তুমি এর আগে বহুত ব্যস্ত থাকার পরও আমার মেয়ে এবং আমাকে অনেক সময় দিতে। আরিয়ান কোনো কথা বলল না, চুপ হয়ে থাকলো। আরিয়ান বলল, আচ্ছা, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দিবা? ফারজানা বলল, সবকিছু ডাইনিং টেবিলে রাখা হয়েছে, তুমি নিয়ে খাও। আরিয়ান তখন বলল, তুমি খাবে না? ফারজানা বলল, না, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। এই বলে আরিয়ান খেয়ে রুমে গেল আর মোবাইলে যেন কার সাথে চ্যাট করা শুরু করলো। ফারজানা খুবই সন্দেহ করতে লাগলো। এইমাত্র রুমে আসলো, তারপর মোবাইল নিয়ে পড়ে আছে। ফারজানা কোনো কিছু বলল না আরিয়ানকে, কারণ এই মুহূর্তে যদি কিছু বলে অনেক বড় একটা সিন ক্রিয়েট হয়ে যেতে পারে। তাই সে নিজের মতো করে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমানোর আগে আরিয়ানকে একটা কথা বলল, তুমি না অনেক ব্যস্ত, তোমার না সকালে অফিস আছে, তাহলে তুমি এত রাতে মোবাইল নিয়ে পড়ে আছো কেন? আরিয়ান তখন বলল, আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমিও ঘুমাও। এই বলে ঘুমিয়ে পড়লো দুজনেই। কিন্তু ঘুম থেকে সকালে উঠে আরিয়ানকে দেখতে পেল না ফারজানা। ফারজানা ওয়াশরুম সব জায়গায় খুঁজলো, কিন্তু পেল না। ফারজানার মনে প্রচণ্ড সন্দেহ জাগতে লাগলো। সে মনে মনে ভাবলো, রাতে দেরি করে আসলো, আবার সকালে কোথায় চলে যাবে। ফারজানার সাথে সাথে বুয়ার রুমের দিকে ছুটে চলল, কিন্তু বুয়ার রুমের সামনে যে কোনো শব্দ পেল না। এদিকে বুয়া সকালের নাস্তা বানিয়ে দিয়ে রেখে দিয়েছে। বুয়া ডাক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না তার। রুম থেকে মনে হচ্ছে বুয়া তার রুমে নেই। ফারজানা মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে কি হতে চলছে আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে আরিয়ান বাসায় নেয়, আবার বুয়াও নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে আর ফ্লোরে পড়ে পড়লো ফারজানা। পড়ে যাওয়ার পরে নিজে নিজে উঠে ফারজানা তার রুমে গেল। এরই মধ্যে আমার আয়াত ঘুম থেকে উঠে পড়েছে। তখন আয়াত বলছে, আম্মু, তোমাকে কেমন দেখাচ্ছে, যেন কি তুমি ঠিক আছো? তখন বললাম, হ্যাঁ আম্মু, আমি ঠিক আছি। ফারজানা তখন আয়াতকে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার দিচ্ছি, তোমাকে স্কুলে যেতে হবে। এরই মধ্যে আয়াত সবকিছু রেডি হয়ে টেবিলে আসলো। ফারজানা আয়াতকে খাবার দিল। আয়াত তখন বলল, আম্মু, তুমি খাচ্ছ না কেন? ফারজানা তখন বলল, না আম্মু, আমি পরে খেয়ে নেব, তুমি আগে খেয়ে নাও। আর তখন বলল, না আম্মু, তুমি আমার সাথে খাবে, এই মুহূর্তে খেতে হবে। তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না, কিচ্ছুই খাবো না। ফারজানা বলল, এত পাগলামি করে না আম্মু, লক্ষ্মী মেয়েটা, তুমি খেয়ে নাও, আমি খেয়ে নেব তো। আয়াত তখন বলল, না, তোমাকে খেতে বলছি মানে তুমি খাবে। ফারজানা তখন বলল, আমি খাচ্ছি, তুমিও খাও, আমার লক্ষ্মী মেয়েটা ঠিক আছে, আমার মায়ের মতো হয়েছে। যখন এই কথা বলল তখন আয়াত সাথে সাথে পাপ্পি দিল ফারজানাকে। ঠিক খাবার শেষ হওয়ার মুহূর্তে দেখতে পেলাম আরিয়ান রুমে চলে এসেছে। আমি কিছু বলার আগে সে বলে উঠল,